বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশ ভ্রমণ করতেছি। বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মন্দির দর্শন করার পরে আজ আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম পুটিয়া রাজবাড়ি দর্শন করার জন্য। এটি রাজশাহী জেলার অন্তর্ভুক্ত। পুটিয়া একটি উপজেলা এবং সেখানে রাজবাড়ির ভগ্নাবশেষ এখনও আছে। রাজবাড়ির মধ্যে গোবিন্দ বাড়িটি সবথেকে বেশি দর্শনীয় এবং অন্যান্য মন্দিরগুলোও দর্শনীয়। তো আমরা একের পর এক বেশ কয়েকটি মন্দিরই দর্শন করেছি। সেই মন্দিরগুলোর আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি। আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন এই মন্দিরের মাহাত্ম্যগুলো এবং মহিমাগুলো। মন্দিরে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি এখন আমরা দেখাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম মন্দির দর্শন করার জন্য, এটা হলো সেই রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হয় পুটিয়া রাজবাড়ি দর্শন করতে। আমরাও রাজবাড়ি দর্শন করার জন্য আমরা রওনা হয়েছি। এটা হলো থানা পুটিয়া। দুই পাশে গাছগাছালি পরিপূর্ণ আছে। রাজশাহী এবং নাটোরের যে রোডটা গিয়েছে সেই রোডের মধ্যেই এই পুটিয়াটি পড়ে। আমরা যে স্থান থেকে পুটিয়া রাজবাড়ি দর্শন করলাম, সেখান থেকে নাটোর হলো 15 কিলোমিটার এবং রাজশাহী হলো 30 থেকে 32 কিলোমিটার। এই যে বিশ্ব রোড আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এই বিশ্ব রোড থেকে 1 কিলোমিটার দূরেই এই পুটিয়া রাজবাড়ি অবস্থিত। যে রাজবাড়ি আমরা এখন দর্শন করলাম, দর্শন করে এখন ফিরে আসতেছি এবং আমরা এই বিশ্ব রোডের সামনে এসে পৌঁছে যাচ্ছি। এই হলো সেই বিশ্ব রোড। এখান থেকে ডাইন দিকে যাব আমরা মোড়ে। এটা হলো সেই বিশ্ব রোড, যে বিশ্ব রোডে আমরা এসে উপস্থিত হয়ে গেলাম। আর এখানেই দেখেন সাইনবোর্ড দেওয়া আছে পুটিয়া রাজবাড়ি মাত্র 1 কিলোমিটার অবস্থিত। এই বিশ্ব রোড দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে যাতায়াতের উত্তম ব্যবস্থা আছে বাস মাধ্যমে। পুটিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় 1865 সালে। বড় পুরানা। সেই রাজার নামই তো পরেশ নারায়ণ, সেই রাজার। জগন্নাথের রথযাত্রা হয়ে থাকে। এই যে রথ দেখানো হচ্ছে। সামনে মাঠ দেখতে পাচ্ছেন এবং রাজবাড়ির চতুর্দিকেই রাস্তা আছে, গাড়ি ঘোড়া চলাচল করার রাস্তা আছে চতুর্দিকে, লোকজন আসা যাওয়া। এই হলো পুটিয়া রাজবাড়ি। 5 আনা রাজার এই মন্দিরটি এখনও সুন্দরভাবে আছে, সুষ্ঠুভাবে আছে। এটা হলো তিনার বাসভবন, আর বাসভবনের ভিতরে হলো মন্দির। আমরা যেটা দর্শন করলাম এই বাসভবনের ভিতর দিয়েই আমরা গিয়েছিলাম। এটা হলো 5 আনা রাজার বাসভবন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে সুন্দরভাবে সুরক্ষিতভাবে রাখা হয়েছে এবং এটাকে রং করা বা যেখানে যেখানে ভেঙে গিয়েছিল সেগুলো ঠিকঠাক করে খুব সুন্দর। কারণ এটা পর্যটন, এর জন্য দর্শনধারীদের জন্য বিদেশ থেকে বিভিন্ন লোক আসে এই পুটিয়া রাজবাড়ি দর্শন করার জন্য। এর জন্য এটাকে সুন্দর করে রাখা হয়েছে। তো এটাকে দোতলার উপরে দেখতে গেলে টিকিট লাগে, নিচের তলাতে দর্শন করতে কোনো টিকিট লাগে না, বা গোবিন্দ মন্দিরে যেতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। অন্যান্য মন্দির দর্শন করতেও টিকিট লাগে না। শুধু খালি দোতলার উপরে যে রাজবাড়ির রাজাদের যে সমস্ত ব্যবহৃত জিনিস ছিল সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে, সেইগুলো দর্শনের জন্য টিকিটের প্রয়োজন হয়ে থাকে। এখান থেকে সম্পূর্ণ রাজবাড়িটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে। তো আমরা 4 জনই এসেছি রাজবাড়ি দর্শন করার জন্য। বড় সুন্দর পুটিয়া রাজবাড়ি। বাইরের নকশাটা আমরা ভিডিও করে নিচ্ছি এবং পাশে গোবিন্দ মন্দিরের চূড়াও আপনারা দেখতে পাচ্ছেন। এই গোবিন্দ মন্দিরের সামনে বা রাজবাড়ির
সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কয়েকটি মন্দির ছিল যেগুলো ভগ্ন হয়ে গেছে, কিন্তু দুল মন্দিরটা এখনও ঠিক আছে। এই মন্দিরকে দুল মন্দির বলা হয়। খুবই সুন্দর মন্দির। হ্যাঁ, দুল মন্দির। এখানে ভগবানের দুল যাত্রা হয়ে থাকে। আমরা এখন যাব এই দুল মন্দির দর্শন করার জন্য। যদিও দুল যাত্রা উপলক্ষে বৎসরে একবার এই মন্দির খুলে এবং অনুষ্ঠিত হয় বা দর্শনার্থীরা দর্শন করতে পারেন, অন্য সময় এই মন্দিরটা বন্ধ থাকে। দুল পূর্ণিমা উপলক্ষে দুল মন্দির খোলা হয়ে থাকে। যাই হোক, আমরা সেই দুল মন্দিরে এখন যাচ্ছি দর্শন করার জন্য। এই দুল মন্দিরের মধ্যে 108টি দরজা আছে। আপনি যেদিকে যাবেন সেদিকেই শুধু খালি দরজা দেখতে পারবেন। মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে 108টি দরজা। মন্দিরের চতুর্দিকে গ্রিল দ্বারা আটকানো আছে যাতে দুষ্কৃতিকারীরা এতে প্রবেশ করতে না পারে। এবার আমরা শিব মন্দিরে এসে উপস্থিত হয়েছি শিব মন্দির দর্শন করার জন্য। বহু চূড়া সমন্বয়ে এই শিব মন্দির তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা শিব মন্দিরের চূড়া দর্শন করতে পারছেন। চূড়ার উপরে রূপার কলস, পিতলের কলস মনে হচ্ছে, পিতলের কলস লাগানো আছে। এটি সবথেকে বড় শিব মন্দির হলো এই মন্দিরটা আমরা যা দেখতে পাচ্ছি, যার শিবলিঙ্গের উচ্চতা 1.82 মিটার, আর যার ব্যাস 3.81 মিটার। এখন দেখা যাচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এইগুলো ভেঙে দেওয়া হয়েছিল, তবুও গর্ভগৃহে এখনও অবস্থান করতে শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি। এইখানে উল্লেখ আছে যে পটিয়ার প্রত্নতাত্ত্বিক নির্দেশগুলির মধ্যে উল্লেখিত কীর্তি হল এই বড় শিব মন্দির মহারানী ভুবনমোহী দেবী কর্তৃক 3 তালা 3 লক্ষ মুদ্রা ব্যয় করে 1823 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। পূর্বে ভুবনেশ্বর মন্দির নামে এটা পরিচিত বা খ্যাতি ছিল। মন্দিরটির পিছনে যে আমরা বিশাল দিঘি দেখতে পাচ্ছি এর নাম হলো শিবসাগর মন্দির। আকৃতি দিঘি এবং পরিঘা, দক্ষিণ পারে সদৃশ্য উচ্চ সদৃশ্য এবং কাঠামো রয়েছে। দাঁড়িয়ে আছে বর্গ আকার পরিকল্পনাকার নিমিত্ত মন্দিরটি 4 মিটার উচ্চ মঞ্জিলের উপরে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিবাহুল্য দৈর্ঘ্য এর প্রায় 14.31 মিটার এবং সমতল থেকে উচ্চ চূড়া প্রায় 35.5 মিটার। দক্ষিণমুখী মন্দিরটিকে উঠানোর জন্য প্রস্তুত সুউচ্চ সিঁড়ির উপরে রয়েছে। এছাড়াও মন্দিরের উল্টো দিকে অর্থাৎ উত্তর দিকে মন্দিরের মাঝ হইতে 2টি বাঁকানো সিঁড়ি শিবসাগর দিঘির বাঁধানো ঘাট পর্যন্ত নেমে গিয়েছে। পূজারী এবং ভক্তবৃন্দগণ জল ব্যবহার করার জন্য সিঁড়ি 2টি নির্মাণ করা হয়েছে জানা যায়। মন্দিরের উপরিভাগের বাঁকানো সিঁড়ি শিবসাগর দিঘি বাঁধানো ঘাট পর্যন্ত নেওয়া হয়েছে। 4 কোণে 4টি করে কেন্দ্রস্থলে একটি বৃহৎ চূড়া এবং রত্ন আছে। এই রত্নসমূহ অসংখ্য ছোট ছোট মূর্চাকৃতিক রত্ন দ্বারা অলঙ্কৃত করা হয়েছে, ফলে মন্দিরটির অলঙ্কারণের বিশেষ প্রস্ফুটিত হয়ে উঠেছে। এই জন্য মন্দিরটিকে পঞ্চরত্ন শিব মন্দির নামেই এটা পরিচিত। কেন্দ্রস্থলী গর্ভগৃহে 3টি প্রবেশদ্বার রয়েছে। মন্দিরটির উপরিভাগে 5টি চূড়া এবং রত্নকে কেন্দ্র করে বহু অসংখ্য ছোট ছোট মূর্চাকৃতির চূড়া বা রত্ন দ্বারা অলঙ্কৃত করা হয়েছে। 4 কোণে অবস্থিত 4টি চূড়া 17টি করে মোট 68টি চূড়া বা রত্ন রয়েছে। কেন্দ্র ব্যঞ্জনার্থক হিসাবে নির্মিত হয়েছে বলে এটা জানা যায়। অর্থাৎ চূড়ার বৈশিষ্ট্য অনুসারে সব কিছু হিসাব করলে দেখা গেল 108টি ছোট মূর্চাকৃতি চূড়া নির্মিত হয়েছে। কেন্দ্রীয় চূড়ার পরিপাশে আরও 108টি চূড়া ভুবনেশ্বর শ্রীকৃষ্ণ অষ্টোত্তর শতনামের ব্যঞ্জনার্থক হিসাবে নির্মিত করা হয়েছে
মন্দিরটির চারপাশে টানা প্রসঙ্গ বারান্দা রয়েছে এবং প্রতিটি বারান্দায় 5টি করে মোট 20টি খিলান প্রবেশপথ দেওয়া রয়েছে। মন্দিরে প্রবেশের পথগুলি বেলে পাথরের নির্মিত এবং এইগুলির উপরে অত্যন্ত চমৎকার অলঙ্কৃত সুশোভিত হচ্ছে। চুন সুরকি মশলার সাহায্যে ইট দ্বারা নির্মিত প্রবেশপথের দুই পাশেই দণ্ডায়মান রাজপাল এবং প্রতিকৃতিসহ অন্যান্য প্রতিকৃতি 1971 সালে মহা মুক্তিযুদ্ধের সময়ে ধ্বংস করা হয়েছে। গর্ভগৃহের কেন্দ্রস্থলে অবস্থিত হয়েছে গৌরীপটসহ শিবলিঙ্গ। শিবলিঙ্গটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলে জানা যায়, যার উচ্চতা 1.82 মিটার এবং যার ব্যাস 3.81 মিটার। আমরা সেই শিব মন্দির দর্শন করার জন্যই এখন এসেছি। এই হলো সেই শিব মন্দিরের সিঁড়ি। যতক্ষণ আমরা এই শিব মন্দিরের মাহাত্ম্য কথা আলোচনা করলাম, তার তৈরির সম্পর্কে আলোচনা করলাম, এই হলো সেই শিব মন্দির আমরা দর্শন করতে পারছি। এই মন্দিরের নাম হলো রথ মন্দির। এখানে থেকে রথ বেরিয়ে যেতেন, আবার এখানে এসে রথকে রাখা হতো। তাহলে মন্দিরের দুই পাশেই সিঁড়ি আছে। এই দিকের সিঁড়ি হলো পূজারীগণ এবং ভক্তগণ এই শিবসাগর দিঘি থেকে জল নিয়ে শিবের মাথায় জল চড়াবেন, আর ওদিকের সিঁড়ি হয়েছে ভক্তরা মন্দিরে উঠে শিবলিঙ্গ দর্শন করবেন। এই জন্য মন্দিরের দুপাশে দুটা সিঁড়ি দেওয়া আছে। এই মন্দিরটা এখন সরকারের তত্ত্বাবধানে আছে, এই জন্য 8টার পরে এই মন্দিরটা খুলবে পূজারী এসে। এখন পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ আছে। আমরা মন্দিরের সামনে এবং পিছন দিকটি দর্শন করলাম। 8টার আগে মন্দির খোলা হবে না। যাই হোক, আমরা এই পর্যন্তই দর্শন করলাম। পটিয়া রাজবাড়ির বিষয়বস্তুগুলা আমরা তারপরে আস্বাদন করব, সংক্ষেপে বর্ণন করব। দূর থেকে মন্দিরের শোভা অনেক ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, কিন্তু নিকটে আসলে পরে ততটা সুন্দর লাগে না, ভালো লাগে না। কিন্তু দূরের থেকে যখন ভিডিও করা যায় তখন মন্দিরের শোভাটা খুবই সুন্দর লাগে। দেখেন, এখানে আমরা দূরের থেকে ফটোটা তুলেছি বলে এই স্থানটা খুব সুন্দর লাগতেছে, দেখার মতনই মনে হচ্ছে রাজবাড়িটা। যদিও মন্দিরের পিছন দিকে অনেকটাই ভেঙে গিয়েছে রাজবাড়ির, কিন্তু সামনের দিকটা দেখতে খুব সুন্দর এবং সরকার তত্ত্বাবধান করতেছেন এবং টিকিটও দিয়া এটা দেখতে হয়। যারা বাংলাদেশি লোক তাদের জন্য 30 টাকা করে টিকিট। এবার যারা পটিয়া রাজবাড়ির আসল স্থানে এসে উপস্থিত হয়ে গেছি, আর যেখানে রাজকন্যা শচী জন্মগ্রহণ করেছিলেন। যে শচী বৃন্দাবনের রাধাকুণ্ডে গিয়ে দীক্ষা গ্রহণ করার পরে গঙ্গা মাতা গোস্বামিনী নাম হয়েছিল, যিনি গিরিরাজ পরিক্রমা করতেন, প্রতিদিন গুরুসেবা বৈষ্ণব সেবা করতেন এবং সেখান থেকে তিনি গুরুদেবের আদেশে তিনি চলে যান জগন্নাথপুরীতে এবং সার্বভৌম ভট্টাচার্যের সেই পুরানা বাড়িতে থাকতেন। সেখানে সাধন ভোজন করতেন, ভাগবত পাঠ করতেন, যাকে স্বয়ং জগন্নাথ দেব কৃপা করেছিলেন এবং তিনার ঘরের পিছেই স্বয়ং গঙ্গা প্রকট হয়েছিলেন, যাকে এখন পর্যন্ত আমরা জগন্নাথপুরীতে শ্বেতগঙ্গা নামে জানি। এই শ্বেতগঙ্গা যার দ্বারা জগন্নাথ প্রকট করেছিলেন, সেই শচী মাতার জন্মস্থান হলো এই রাজবাড়ি। এই হলো পটিয়া রাজবাড়ি। আমরা সেই রাজবাড়ি দর্শন করার জন্য এসেছি। এবার আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করব। আমরা সেই রাজবাড়ির সেই শোভা দর্শন করতেছি। যদিও আমরা গতকালকে এসেছিলাম দর্শন করার জন্য, তখন রাত্রি হয়ে গেছিল, ভিডিও করার মতন কোনো সুযোগ সুবিধা ছিল না। এই স্থানে বিরাট বড় মেলা হয়, সামনে মাঠ দেখতে পাচ্ছেন, মাঠের মধ্যে চতুর্দিকেই মন্দির আছে, মন্দিরের শোভা দর্শন করা যাচ্ছে। এখন আমরা গোবিন্দ মন্দির দর্শন করতে যাচ্ছি।
এটা হলো পটিয়া রাজবাড়ির বড় গোবিন্দ মন্দির, দর্শন করার জন্য যাচ্ছি। এখানে অষ্টপ্রহর নামযজ্ঞ হবে সামনে 22 তারিখ থেকে শোনা গেল। আজকে এখানে মহাপ্রভুর ভোগ আছে, এই জন্য রান্নাবান্নার ব্যবস্থা চলতেছে। এই হলো সেই মন্দির, গোবিন্দ মন্দিরের চূড়া আমরা দর্শন করতে পাচ্ছি। এটা হলো বড় গোবিন্দ মন্দির। এটা বলা হয় 5 আনা পুটিয়া রাজবাড়ি। রাজপ্রাসাদের পূর্ব অঙ্গনে বড় গোবিন্দ মন্দির অবস্থিত এবং জমিদারি বিভক্তির পূর্বে এখানে এক চূড়া বৈশিষ্ট্য গোবিন্দ শিখর মন্দির ছিল। বড় গোবিন্দ মন্দিরের ঘরের অঙ্গনের উত্তর দক্ষিণে পশ্চিমে দুচালা বৈশিষ্ট্য ফুলবাংলা জগদ্ধাত্রী মন্দিরও ছিল, লক্ষ্মী মন্দির ছিল এবং দুর্গা মন্দির অবস্থিত ছিল। বর্তমানে কেন্দ্রীয় গোবিন্দ মন্দিরটি ব্যতীত চারপাশের অবশিষ্ট মন্দিরগুলো নিশ্চিত হয়ে গিয়েছে, ধ্বংসাবেশ হয়ে গিয়েছে। যাই হোক, কেন্দ্রীয় গোবিন্দ মন্দিরের গুরুত্ব বিশেষণায় এই অঙ্গনটি গোবিন্দ বাড়ি নামেই পরিচিত হয়েছে। প্রায় 13.30 মিটার বর্গ উচ্চতা এবং 1 মিটার উচ্চ বেদির উপরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে। বর্গ আকারে মন্দিরের প্রতিবাহুল্য দৈর্ঘ্য হল 12.25 মিটার। মন্দিরের নিচতলায় একেবারে গর্ভগৃহের পূর্ব দিকে দেওয়ালে একটি সিঁড়িপথ রয়েছে, যার দ্বারা দ্বিতীয় তলায় পৌঁছা যায়। গর্ভগৃহকে ঘিরে মন্দিরের চারপাশের দেওয়ালে মধ্যবর্তী স্থানে 3টি লিখন সংযুক্ত প্রবেশপথ বিদ্যমান আছে। মূল প্রবেশপথটি পশ্চিম দিকে নির্মিত। মন্দিরের উপরিভাগের চারিকোণে 4টি বর্গকক্ষ এবং কেন্দ্রস্থলে অপেক্ষাকৃত বড় কোণের একটি পঞ্চরত্ন গোবিন্দ মন্দির বলা হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, এই মন্দিরটি পুটিয়া মহারানী কর্তৃক তৈরি হয়েছিল। 1812 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করা হয়েছিল, যে মন্দিরটি আমরা দর্শন করতে পারতেছি। আসুন আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং সেই গোবিন্দ মন্দির আমরা দর্শন করব। যদিও গতকালকে আমরা এসেছিলাম দর্শন করার জন্য, কিন্তু তখন রাত্রিবেলা হয়েছিল এবং প্রচণ্ড অন্ধকার ছিল। যদি অল্প স্বল্প কটি লাইট ছিল। এই হলো এখানে ভোগের ব্যবস্থা করা হচ্ছে, ওই যে মালসা ভোগের জন্য সব তৈরি হয়েছে। এই হলো সেই গোবিন্দ মন্দিরে আমরা এসে গেছি। জয় রাধে। মন্দিরের দেওয়ালের মধ্যে যে নকশাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এর দ্বারা আপনারা বুঝতে পারবেন যে কত বৎসর পুরানো এই মন্দির অবস্থান করতেছে। রাজবংশীয় রাজপরিবারগণ, হাতি ঘোড়া লোকজন সবই এর মধ্যে অঙ্কন করা আছে। এত ক্ষুদ্র ক্ষুদ্র, এত ছোটো ছোটোভাবে কীভাবে করলো হয় নকশাকে? আর তখন কত সুন্দর ছিল। এইসব কিন্তু দেবদেবী, এই উপরে কুটাগুলো আছে না, এই দেখেন হনুমান, এই দেখেন দুর্গা, এই যে বিভিন্ন, এখানে সব দেবদেবীদের চতুর্দিকে সমস্ত দেবদেবী দেওয়া হয়েছে, আর নিজে রাজবংশ রাজপরিবারকে দেওয়া হয়েছে। এটা মন্দিরের রান্নাঘর, ঠাকুরের ভোগের ঘর।
মন্দির পরিক্রমা রাস্তা। ফুল বাগান। फूलों में सज रहा है वृंदावन बिहारी, वृंदावन बिहारी, वृंदावन बिहारी, फूलों में सज रहा। এইগুলাই অন্যান্য দেবদেবীর মন্দির ছিল, যেগুলো এখন একেবারেই ভেঙে পড়ে গিয়েছে। এত বছরের, হাজার বছর পুরানা তো। এই হলো তুলসী বেদি। এই তুলসী, আসো আসো, তুলসী বেদি পরিক্রমা করো। নম নম তুলসী মহারানী অগোবিন্দ মহারানী, যে তোমার শরণ লয় তর বঞ্চা পূর্ণ হয়, ইচ্ছা মন্ত্র তোমাকে দিয়াছেন পূর্ণমাস। এই নিবেদন ধর সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করম বিলাস। এই মনের অবিলাস বিলাস কুঞ্জ দিয়ে বাস নয়ন হৃদয় নজর দাস। দীন কৃষ্ণ দাসে কয়, এই যেন মোর হয় শ্রীরাধে গোবিন্দ প্রেম সদা জনবাস। জয় তুলসী মহারানী, জয় বিন্দু মহারানী, জয় হোক তুলসী মহারানী। যাও বৃন্দাজি পরিক্রমা করো, তুলসী পরিক্রমা করো। কারুকার্য কিন্তু খুব সুন্দর। সব মেশিনেও পারবে না এরকম যে ও করছে, আগে হাত দিয়ে করা কারুকার্য। মন্দিরের পিছন দিকে কোনো দেবদেবীর ছবি নাই, বুঝেছেন? এইদিকে শুধু এমনি বিভিন্ন ডিজাইন করা, কারুকার্য করা। খাম্বাগুলা দেখেন কত বড় বড়, অথচ সম্পূর্ণ ইটের, সব ইট দিয়ে তৈরি করা। এই দেখেন ইটগুলো দেখা যাচ্ছে ভিতরে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, যে রানী যেখানে স্নান করতেন সেই সরোবরটি, সেই পুকুরটি দর্শন করতে যাচ্ছি, যাকে রানীঘাট নামে প্রসিদ্ধ। আমরা সেই রাস্তাটি অবলম্বন করে এখন যাচ্ছি। না, টিকিট কাটি নাই, আমরা বলে এসেছি। এই হলো সেই রানীঘাট, যেখানে রানী স্নান করতেন। লেখা নাই কিছু। রাজবাড়ি বহু বিঘা জমি নিয়ে তৈরি। রাজারা অনেক ভাইয়েরা ছিলেন, তো সেই যে ভাই যেরকম অধিকার প্রাপ্ত, সম্মান প্রাপ্ত, তেনাকে সেইভাবেই জমি দান করা হয়েছিল। এই জন্য কাউকে বলা হয় 5 আনা রাজার বাড়ি, কেউ 4 আনা, কেউ 3 আনা, কেউ 2 আনা, কেউ 1 আনা। এইভাবে এখন বর্তমানে পরিচিত এবং সবাই চিনতেছেন। এই হলো সেই রাজবাড়ির চৌবাদ্দা, সামনে পুকুর, যে পুকুরের মধ্যে রানী স্নান করতেন, সেই সাথে আমরা দেখানো হলো। এবং রাজবাড়ির বিভিন্ন স্থানগুলো আমরা দর্শন করতেছি এবং ঘুরে পরিক্রমা করতেছি। এখানে বহু মঠ মন্দির ছিল এবং সেই মন্দিরগুলোও আমাদের দর্শন করা হয়েছে। ফুলের বাগান আছে, পার্কিং আছে, বিভিন্ন স্থান দেখা যাচ্ছে। খুব সুন্দর গোলাপ ফুল লাগানো আছে
রাজবাড়ির চতুর্দিকেই প্রায় সবগুলো মন্দিরই দেখা যাচ্ছে। এই সামনে একটি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হেঁটে যাচ্ছি তো এই জন্য ভিডিওটা একটু কাঁপতেছে। এই সেই রাজবাড়ির মন্দিরগুলো দেখা যাচ্ছে। এই পাশে হলো টিকিট কাউন্টার এবং টিকিট ঘর। এই স্থান থেকে টিকিট দেওয়া হয় দর্শন করার জন্য। যারা ভারতীয় এদের জন্য 30 টাকা করে টিকিট, যারা বিদ্যার্থী তাদের জন্য 10 টাকা করে টিকিট, এবং যারা বিদেশি তাদের জন্য 400 টাকা করে টিকিট দেওয়া হয়ে থাকে। এই হলো সেই টিকিটের কাউন্টার। সামনে আরও একটি মন্দির দেখা যাচ্ছে। রাজবাড়িতে প্রচুর পরিমাণে মন্দির ছিল, বিভিন্ন দেবদেবীর মন্দির এই রাজবাড়িতে ছিল, এটাই আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন স্থানে বসার ব্যবস্থা আছে পার্কের মধ্যে। অধিকাংশ মন্দিরই দেখা যাচ্ছে বন্ধ। অধিকাংশ মন্দিরের মধ্যে এখন বিগ্রহ নেই বা পূজার লোক নেই, শুধু খালি তার স্মৃতিটাই আছে এবং আমরা সেই স্মৃতিটাই দর্শন করতে পারতেছি। সেই শিব মন্দির আমরা দর্শন করতে যাব, যে শিব মন্দিরের ভিতরে প্রায় 2.25 ফুট উচ্চতা আর 4.25 ফুট ব্যাস নিয়ে শিবলিঙ্গ অবস্থান করতেছেন, যা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় শিবলিঙ্গ বলা হয়েছে। সেই স্থানটাই আমরা যাব দর্শন করার জন্য। আমরা এখন 5 আনা রাজার বাড়ি দর্শন করার জন্য এসেছি। এই হলো সেই দেব মন্দির দেখা যাচ্ছে। এখনও তালা বন্ধ, গেট খুলে নাই। আমরা খুব সকাল সকাল বেরিয়ে এসেছি এইখানে। তাহলে হ্যাঁ, ভগ্নাবশের অবশিষ্ট, এটা গোপাল মন্দির। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর মন্দিরগুলোর ডিজাইন দেখতে দেখেছেন। পুরানা মন্দির তো, 1000 বছর পুরানা। আগেরকার দিনে কিভাবে তৈরি করা হতো, ইট সুরকি দিয়ে, ইট দিয়ে মন্দির। এই যে মন্দিরের দরওয়াজা দেখা যাচ্ছে। মন্দিরের সামনে খুব সুন্দর ফুলের বাগান এবং চতুর্দিকে ঘুরিয়ে অশোক গাছ, দেবদারু গাছ লাগানো আছে, বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো আছে। আর অপূর্ব সুন্দর ডিজাইনও মন্দিরের, দর্শনীয়। কিন্তু এখনও তালাবন্ধ আছে, মন্দিরের দরজা খোলা হয় নাই, মেইন গেটটা খুলে নাই। আমরা দর্শন করতে পারছি, দূর থেকে দর্শন করে যাচ্ছি আমরা। যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছি, সকাল 6টার সময়, ঠান্ডার সময় চলে এসেছি দর্শন করার জন্য। এবার আমরা ওই মন্দিরে যাব, সামনে যে মন্দির দেখা যাচ্ছে। আমরা এখন 5 আনা রাজার বাড়ি দর্শন করার জন্য এসেছি। এই হলো সেই দেব মন্দির দেখা যাচ্ছে। এখনও তালা বন্ধ, গেট খুলে নাই। আমরা খুব সকাল সকাল বেরিয়ে এসেছি এইখানে। তাহলে হ্যাঁ, ভগ্নাবশের অবশিষ্ট, এটা গোপাল মন্দির। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর মন্দিরগুলোর ডিজাইন দেখতে দেখেছেন। পুরানা মন্দির তো, 1000 বছর পুরানা। আগেরকার দিনে কিভাবে তৈরি করা হতো, ইট সুরকি দিয়ে, ইট দিয়ে মন্দির। এই যে মন্দিরের দরওয়াজা দেখা যাচ্ছে।
মন্দিরের সামনে খুব সুন্দর ফুলের বাগান এবং চতুর্দিকে ঘুরিয়ে অশোক গাছ, দেবদারু গাছ লাগানো আছে, বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো আছে। আর অপূর্ব সুন্দর ডিজাইনও মন্দিরের, দর্শনীয়। কিন্তু এখনও তালাবন্ধ আছে, মন্দিরের দরজা খোলা হয় নাই, মেইন গেটটা খুলে নাই। আমরা দর্শন করতে পারছি, দূর থেকে দর্শন করে যাচ্ছি আমরা। যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছি, সকাল 6টার সময়, ঠান্ডার সময় চলে এসেছি দর্শন করার জন্য। এবার আমরা ওই মন্দিরে যাব, সামনে যে মন্দির দেখা যাচ্ছে। সুদীর্ঘ একটি বৃহৎ দিঘি আছে, আমরা সেই দিঘিটি এখন দর্শন করতেছি। তারপরে দিঘির পাশে মন্দিরে যাব। সামনে কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখা যাচ্ছে, ওই দিকেই পাশে মন্দির অবস্থান করতেছেন, সেই মন্দিরে আমরা দর্শন করতে যাচ্ছি। কৃষ্ণচূড়া ফুল, রাজবাড়ির সামনে সুপারির হাট বসেছে। এখানে সমস্ত পাইকারি সুপারি বিক্রি হয়, সুপারির হাট। ইট এবং তার নকশা দেখলে বোঝা যায় এই মন্দিরটি 1000 বৎসরের পুরানা মন্দির। তবে বর্তমানে এখন তালাবন্ধ আছে, ভিতরে মহাদেব বিরাজ করতেছেন, এখনও খোলা হয় নাই। মন্দিরের নকশাগুলো দেখলে পরে এখনও সেই ইটের নকশাগুলো রয়ে গেছে, এতে মনে হচ্ছে 1000 বৎসরের পুরানা মন্দির। আগে তো এত মেশিন ছিল না, তারপরেও দেখেন মানুষের হাতের কারুকার্য কীরকম। টিয়া পাখিটা বড় সুন্দর গেছে। জয় রাধে শ্রী রাধে। পুটিয়া রাজবাড়ির এই দ্বিতীয় মন্দির আমরা দর্শন করলাম। আমরা এখন পুটিয়া রাজবাড়ি দর্শন করার জন্য এসেছি। এটা হলো পুটিয়া রাজবাড়ির দুর্গা মন্দির। এই দুর্গা মন্দির আমরা দর্শন করতেছি। যদিও এখানে বৎসরে একবার দুর্গাপূজার সময়ই শুধু দুর্গাপূজা হয়, লোকজন ভিড়ভাড় হয়, অন্য সময় থাকে না। এটা রানী হেমন্ত করেছিলেন, হেমন্ত কুমারী, হ্যাঁ, মহারানী হেমন্ত কুমারীকে স্মরণ রেখে। আচ্ছা, পুটিয়ার পূর্ব রাজমন্দির, লোককথায় শাহজাহার মায়ের মন্দির, দুর্গাবাড়ি। রাজবাড়ির রাজাদের দেশ ত্যাগের পরে প্রথম দুর্গাপূজা হয়েছিল 1964 ইংরেজি হইতে। ঠিক আছে, (1982) সালে তারপরে সংস্কার হয়। ইন্দ্রিয়াণি অনন্ত শত্রুর কারাগার, ইন্দ্রিয় জয়ী অন্তর, সমদর্শনে দিব্য মন্দির। আচ্ছা, ভালো। তুমি কি দিয়েছ যে তুমি কাঁদছ? তুমি কি লইয়া আসিয়াছ যে তুমি হারাইয়াছ? তুমি কি গড়িয়াছ যা বিনাশ হইয়া গেল? তুমি কিছুই লইয়া আস নাই, যা লইয়াছ এখান হইতে লইয়াছ, যা দিয়াছ এখান হইতে দিয়াছ, যা লইয়াছ ঈশ্বর হইতে লইয়াছ, যা দিয়াছ তাকেই দিয়াছ। খালি হাতে আসিয়াছ, খালি হাতে যাইবে। যাহা আজ তোমার, কাল অন্য কারো ছিল, পরশু অন্য কারো হইবে। তুমি সেটাকে নিজের ভাবিয়া প্রসন্ন হইতেছ, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ। এখানে বাসন্তী পূজাও হয়ে থাকে। বাসন্তী বিসন্তী চিত্ত আইলা বহুদূরা, বুঝলাম রে জীবের ভাব, জীবে মুরে মারতাই চাও।
পুটিয়া রাজবাড়ির গোবিন্দ মন্দিরে আজ ভোগরাগ হয়েছে। সেই ভোগরাগের বহু ভক্তগণ সমাগম হয়েছেন। গতকালকে রাত্রেই আমরা যখন এসেছিলাম তখন দেখেছি সব ভোগের রান্নার ব্যবস্থা বা সবজি আমানি করা হচ্ছে। মালসা ভোগের জন্য সমস্ত মাটির দ্রব্যগুলো এসে উপস্থিত হয়েছে। আমরা গতকালকে রাত্রেই এই সমস্ত দেখে গিয়েছিলাম এবং আজকে আবার পুনরায় আমরা আসলাম সেই গোবিন্দ মন্দির দর্শন করার জন্য, সেই মন্দিরের ভোগরাগ দর্শন করার জন্য এবং রাজবাড়ি দর্শন করার জন্য। একসঙ্গে আমাদের সব কিছু দর্শন হয়েছে, খুব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবেই দর্শন করা হয়েছে। কোনো রকম কোনো অসুবিধা আমাদের হয় নাই, দর্শনের কোনো বিঘ্ন ঘটে নাই। এই শচীদেবী যে এই রাজবাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি রাধাকুণ্ডে গিয়ে দীক্ষা গ্রহণ করেছিলেন। তো সেই সময়ের বাংলাদেশের ম্যাপ অনুসারে আমরা বর্তমানে বাংলাদেশে যে সমস্ত নাম দেখতে পাই, ওই ম্যাপের মধ্যে তখন সেই সমস্ত নাম ছিল না। নামগুলোকে অন্যান্য পরিবর্তন ছিল। প্রাচীন বাংলাদেশের ম্যাপ যদি দেখা যায়, অর্থাৎ বাংলাদেশ এখন তখন সৃষ্টি হয় নাই, জন্ম হয় নাই বাংলাদেশের, সেই সময়ের ম্যাপগুলো যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে আগে কি কি নামে পরিচিত ছিল সেই স্থানগুলা। আমরা যে সমস্ত শাস্ত্র গ্রন্থ পুরাণে পাই, মালবা দেশ, পাণ্ডু দেশ, এইভাবে বিভিন্ন নাম আছে, সেই নামগুলা আমরা দেখতে পাই। কিন্তু বর্তমানে এর নামের অনেক পরিবর্তন হয়েছে। প্রাচীন বাংলাদেশের ম্যাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আপনারা তখন দেখলেন এবং এই ম্যাপ অনুসারে গ্রন্থেতে সেই সমস্ত নাম দেওয়া আছে, কোন কোন স্থানে কোন কোন রাজা রাজত্ব করতেন, কোন রাজা কতদিন রাজত্ব করেছিলেন। রাজবাড়ি দর্শন করার জন্য আমরা চড়ানো হয়েছি। এটা হলো থানা পুটিয়া। দুই পাশে গাছগাছালি পরিপূর্ণ আছে। রাজশাহী এবং নাটোরের যে রোডটা গিয়েছে সেই রোডের মধ্যেই এই পুটিয়াটি পড়ে। আমরা যে স্থান থেকে পুটিয়া রাজবাড়ি দর্শন করলাম সেখান থেকে নাটোর হলো 15 কিলোমিটার এবং রাজশাহী হলো 30 থেকে 32 কিলোমিটার। এই যে বিশ্ব রোড আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এই বিশ্ব রোড থেকে 1 কিলোমিটার দূরেই এই পুটিয়া রাজবাড়ি অবস্থিত। যে রাজবাড়ি আমরা এখন দর্শন করলাম, দর্শন করে এখন ফিরে আসতেছি এবং আমরা এই বিশ্ব রোডের সামনে এসে পৌঁছে যাচ্ছি। এই হলো সেই বিশ্ব রোড। এখান থেকে ডাইন দিকে যাব আমরা মোড়ে। এটা হলো সেই বিশ্ব রোড, যে বিশ্ব রোডে আমরা এসে উপস্থিত হয়ে গেলাম। আর এখানেই দেখেন সাইনবোর্ড দেওয়া আছে, পুটিয়া রাজবাড়ি মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিশ্ব রোড দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে যাতায়াতের উত্তম ব্যবস্থা আছে বাস মাধ্যমে। পুটিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় 1865 সালে। বাবা, বড় পুরানা। সেই রাজার নামই তো পরেশ নারায়ণ, সেই রাজার। আমরা এখন পুটিয়া রাজবাড়ি দর্শন করার জন্য এসেছি। এটা হলো